প্রথমে একটু যদি আপনার জার্নিটা দিয়ে শুরু করেন। ইন্টারেস্ট গ্রো করছিল যে আমি হয়তো এক্সপেরিমেন্টটা করতে বেশি প্রেফার করব। অ্যাস্ট্রোফিজিক্স ব্যাপারটা এক্স্যাক্টলি কি? প্রপারলি কোনো স্ট্রিক্ট তোমার সীমারেখা টানা যায় না এদের মধ্যে। তোমাকে ধর 14 ঘন্টা করে টেলিস্কোপের সামনে বসে থাকতে হবে। যে এইটা করতে গিয়ে এক্স্যাক্টলি কি ধরনের এক্সপেরিমেন্ট জেনারেলি করতে হয়, বা আপনার সকাল থেকে মোটামুটি যদি বলি যে সকাল থেকে কি এক্স্যাক্টলি একদম খুব ভালো কোশ্চেন। ক্যামেরা যদি আসে পৃথিবীতে চলে আসতো তাহলে তো আমাদের অধিকাংশই ক্যান্সার হতো। ধরুন 20 দিন ধরে এলো না, তখন আমি কি করব? 0 ফোটন, এটাও হতে পারে তুমি কিছু পাওনি। সাধারণভাবে যে 9টা-5টার ডিউটি হয়, অফিস আওয়ার্স বা কাজের হয়, এক্ষেত্রে সেটা নয়, এক্ষেত্রে একটা বড় কাজ রাতের বেলা। এত বড় ফিল্ড, সেখানে তোমাকে একটা পার্টিকুলার জায়গা চুজ করতে হবে। তো কি ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টস আসে এবং কি ধরনের জিনিস ফাউন্ডেশন স্ট্রং থাকলে কাজ করতে অনেক সুবিধা হয়? ফিজিক্স থেকে আসতে হবে সেই রকম নয়। কোনো স্টুডেন্ট যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে সেও আসতে পারে। আপনার এখনকার কাজে একটু ফিরে আসি, যদি সেইটা নিয়ে বলেন যে আমরা তো অ্যাস্ট্রোফিজিক্সের এই সময়কার কি ধরনের কাজ, সেটা নিয়ে একটা আইডিয়া পেলাম। আমি আপনার ওয়েবসাইটে দেখছিলাম ভেরিটাস প্রজেক্টের কথা লেখা আছে সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সে। তো সেইটা নিয়ে যদি একটু ওভারভিউ দেন যে প্রজেক্টটা আসলে কি এবং আপনি এক্স্যাক্টলি কি জায়গায় সেখানে কন্ট্রিবিউট করছেন সেটা। এখন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের অনেক বড় স্পেকট্রাম। তো কোনো একটা অবজেক্ট, ধরো তুমি রেডিও, যে এগুলো অনেক বেশি পুরনো কম্পেয়ার টু যেটা আমি করি, সেটার নাম হচ্ছে গ্যামা রে অ্যাস্ট্রোনমি। তো রেডিও ওয়েভ লেন্থে আমরা কোনো একটা অবজেক্টকে দেখলাম, অনেক কিছু বুঝতে পারলাম, অনেক অ্যাস্ট্রোফিজিক্স জানতে পারলাম। তারপর ইনফ্রারেড আছে, এক্স রে আছে, অপটিক্যাল আছে, অবশ্য অপটিক্যাল আছে, এক্স রে আছে। এইসব করে আমরা, এক্স রে মানে হাই এনার্জি, আরো বেশি এনার্জেটিক ফোটন। এবার একসময় দেখা গেল যে আচ্ছা, এক্স রের বাইরেও এই সোর্সগুলো গ্যামারে এমিট করতে পারে। সেখান থেকে ধরো গ্যামারে অ্যাস্ট্রোনমি জন্ম হয়। সেটা খুব বেশি দিনে 1918 এর দিকে এরকম মোটামুটি লোকজনের মোটামুটি একটু গ্যামারে অ্যাস্ট্রোনমিটা একটু একটু করে এগিয়ে আসে। ফার্স্ট টাইম যখন ধরা পড়ে 1969 বোধ হয়, সেই সময় ওই ভেলা নামক একটা স্যাটেলাইট ছিল, সেখানে ফার্স্ট গ্যামারে ডিটেক্টেড হয়। সেটা আসছে বাইরে থেকে, অ্যাস্ট্রোফিজিক্যাল। মোস্টলি আগে মানুষ মনে করতে হয়তো গ্যামারে আসছে মোস্টলি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে, কিন্তু সেটা দেখা গেল না, অ্যাস্ট্রোফিজিক্স বিভিন্ন মানে মহাকাশ থেকে আসছে। তো সেখান থেকে অ্যাস্ট্রোনমির গ্যামারে অ্যাস্ট্রোনমিটা শুরু হয়। এটা ছোট্ট প্রশ্ন, এই মহাকাশ থেকে যখন আসছে বলছেন, সেটা জাস্ট কিউরিয়াস যে মানে এক্স্যাক্টলি কি থেকে আসছে, সেটার কোনো আইডিয়া দিতে পারেন? মানে এটা কি কোনো মানে ডাইং স্টার বা এখন আমরা জানি, কিন্তু যখন শুরু হয়েছিল তখন আমরা জানতাম না। তো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ক্র্যাব নেবুলা, আমাদের গ্যালাক্সি, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে, তার মধ্যে সবচেয়ে বড় একটা উজ্জ্বল তারা বলতে পারো, যেখান থেকে আমরা সব ধরনের ওয়েভলেন্থ দেখেছি। রেডিও দেখেছি, অপটিক্যাল দেখেছি, ইনফ্রারেড দেখেছি, ইউভি, তারপর সমস্ত ধরনের এক্স রে, এবং সেখান থেকে আমরা গ্যামারেও দেখি। তো খুব সিম্পল, তাহলে গ্যামারে, এটা একটা গ্যামারের সোর্স, ক্র্যাব নেবুলা। তো এইরকম অনেক সোর্স আমরা দেখেছি যেগুলো গ্যামারাতে এমিট করে। এবার গ্যামারে কিভাবে তৈরি হচ্ছে, মেইন শুরুটা হয় যে মানে গ্যামারেটা ওখানে তৈরি হচ্ছে কিভাবে। গ্যামারে মানে প্রচুর এনার্জি, মেগা ইলেকট্রন ভোল্ট থেকে ধরো গিগা ইলেকট্রন ভোল্ট, টেরা ইলেকট্রন ভোল্ট, এই ধরনের এত এনার্জির গ্যামারে ধরা পড়েছে। আমরা দেখেছি বিভিন্ন সোর্স আছে। এবার সেগুলো সোর্সগুলো কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কসমিক রে। তো যদিও আমরা গ্যামারে অ্যাস্ট্রোনমি করি, আমরা গ্যামারে পার্টটাকে ফোকাস করি, আমরা কোনো পার্টিকেল ডিটেক্ট করি না, আমরা আলটিমেটলি ফোটনই ডিটেক্ট করি, ঠিক আছে, আমাদের টেলিস্কোপ দিয়ে। কিন্তু এই গ্যামারেটা তৈরি খুঁজতে গেলে যে গ্যামারেটা কিভাবে তৈরি হচ্ছে, এত হাই এনার্জি, এত শক্তিধারী একটা ফোটন কিভাবে আসছে, কিভাবে তৈরি হচ্ছে, তার উৎসটা অ্যাকচুয়ালি ওই সোর্সগুলোতে কসমিক রে অ্যাক্সিলারেটেড হয়। যেটা আমরা মনে করি যে ওখানে কসমিক রে অ্যাক্সিলারেটেড হয়,
এবং সেই কসমিক রে প্রচণ্ড শক্তি, সেটা আরও শক্তিশালী হয় এবং সেই কসমিক রে থেকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্ট গ্যামা রেগুলো। এবার সমস্যা হচ্ছে, তাহলে তো আমরা বলতে পারি যে আচ্ছা, তাহলে আমরা কসমিক রে ডিটেকশনের মাধ্যমে তো এই সোর্সগুলোকে বুঝতে পারি, কনফার্ম করতে পারি যে ঠিক আছে গ্যামা রে আসছে, তাহলে কসমিক রেও দেখি, তাহলে কসমিক রে একই জায়গা থাকে, তাহলে আমরা কনফার্ম হবো যে হ্যাঁ, তাহলে গ্যামা রে কসমিক রে থেকে তৈরি হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে কসমিক রে এগুলো চার্জ পার্টিকেল হওয়ার জন্য ওরা যে ইন্টারগ্যালাকটিক ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে আসে, ওরা নিজেদের দিক চেঞ্জ করতে থাকে, যেটা আমরা ফিজিক্সের খুব সিম্পল, একটা চার্জ কণা যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডে আন্ডারে পড়ে, সে বেঁকে যাবে। তো সুতরাং এই কসমিক রে তো কোথায় থেকে এলো আর বোঝা যাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই সোলার সান থেকে আসছে, কিন্তু সেটা প্রমাণ হয়েছে সান থেকে যেটা আসে আমরা যেটা দেখি তার মধ্যে একটা বিস্তর ফারাক আছে। কারণ সানের সাথে সোলার অ্যাক্টিভিটি, যখনই সানের অ্যাক্টিভিটি বেড়ে যায় তখন যে কসমিক রেগুলো পাই, তার থেকে এই কসমিক রেগুলো অনেক আলাদা। এনার্জির দিক থেকে বলো, মানে সবসময় তো সোলার অ্যাক্টিভিটি হয় না। তো যখন যখন হয় তখন আমরা দেখি সেই কসমিক রেগুলো, বাকি সময়ও দেখছি, এবং সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্যাল। সেগুলো মানে আমাদের সোলার সিস্টেম বাইরে থেকে আসছে, আমাদের মোস্টলি মিল্কি ওয়ে থেকে আসে। কিছু কিছু খুবই হাই এনার্জি কসমিক রে, সেগুলো আমাদের গ্যালাক্সির বাইরে থেকে আসতে পারে, তাদেরকে এক্সট্রা গ্যালাকটিক কসমিক রে বলে। সুতরাং আমরা গ্যামারের মাধ্যমে এই সোর্সগুলোকে বোঝার চেষ্টা করছি, অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করছি যে কসমিক অ্যাক্সিলারেটরগুলো কোথায়, মানে এর উৎপত্তি, কসমিক রে উৎপত্তি স্থলটা কোথায়, উৎসগুলো কোথায়, সেটা গ্যামারের মাধ্যমে আমরা শুধু সোর্সের সম্বন্ধে বুঝতে চাইছি না। একটা সোর্স গ্যামারে এমিট করছে, তার তুমি থিওরি করতে পারো যে কি কি ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে গ্যামারেটা তৈরি হতে পারে, কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম জানতে চাই আচ্ছা, এটা কি সত্যি একটা কসমিক অ্যাক্সিলারেটর হতে পারে। আচ্ছা, আরেকটু যদি ডিটেলে যাই, মানে আপনার যদি, মানে আপনি যে পার্টিকুলার এক্সপেরিমেন্টের কথা বলছিলেন, সেইটা যদি একটু বলেন যে এইটা করতে গিয়ে এক্স্যাক্টলি কি ধরনের এক্সপেরিমেন্ট জেনারেলি করতে হয়, বা আপনার সকাল থেকে মোটামুটি যদি বলি যে সকাল থেকে কি এক্স্যাক্টলি করতে। একদম একদম খুব ভালো কোশ্চেন। তো আমি এখন যেহেতু অবজারভেটরিতে আছি, আরো আরো বেশি করে বলতে পারবো ভালো ব্যাপারটা। ধরো আমাদের প্রত্যেক মাসে 20 দিন মোটামুটি আমরা অবজারভেশন করি। আমি পুরোটাই আসবো কি কি এক্স্যাক্টলি কি করছি। 20 দিন অবজারভেশন করি, এবং 20 দিনে কেন করি, কারণ মুন যদি থাকে আকাশে তাহলে আমরা সে অবজারভেশনটা করতে পারি না। সুতরাং আমাদের অবজারভেশন অপটিক্যাল অবজারভেশনের থেকে ডিফারেন্ট। অপটিক্যাল অবজারভেশন তোমরা করতে পারো যদি তুমি মুন থেকে অনেকটা সোর্সটা অনেকটা দূরে থাকে, কিন্তু আমাদের মুন থাকলে হবে না। অপটিক্যাল অবজারভেশনে একটা সময় এত বেশি আলো পড়ে তখন আর তুমি নিতে পারবে না, সেটাও হয়। কিন্তু আমাদেরটা একটা মোটামুটি ধরো মুন এলো আকাশে, আর আর হচ্ছে অবজারভেশন মোটামুটি তোমাকে বন্ধ করে দিতে হবে। তো তার জন্য মাসে মোটামুটি আমরা ওই 20 থেকে 21 দিন, ডিপেন্ড করে কখনো কখনো মুনের অ্যাঙ্গেলটা কখন কতটা বেশি উজ্জ্বল, কতটা কিছু তার উপর ডিপেন্ড করে আমরা মোটামুটি 20 থেকে 21 দিন অবজারভেশন করি। আমাদের টেলিস্কোপটা ঠিক অপটিক্যাল টেলিস্কোপের মতো, মানে জেনারেলি আমরা অনেকেই যখনই অ্যাস্ট্রোর কথা ভাবি তখন ভাবি একটা ডোম থাকবে, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, একটা ডোম থাকে, ডোমের মধ্যে একটা টেলিস্কোপ ঢোকানো থাকে। আমাদের টেলিস্কোপগুলো সেই রকম নয়, আমাদের টেলিস্কোপ জাস্ট ওপেন থাকে, মানে কোনো ডোমের মধ্যে থাকে না, কারণ রেডিয়াসগুলো অনেক বড় হয় আর আমাদের ডোম দিয়ে প্রোটেক্ট করার দরকার পড়ে না। ওপেন বলতে কি একটা বড় কোনো ঘরের ভেতরে রাখা থাকে সেই না ঘর? না, একদম তুমি দেখবে যে জাস্ট তুমি ধরো একটা অবজারভেটরি গেলে যেখানে এই ধরনের টেলিস্কোপ বসে, তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ যে ডিশ, মানে অনেকগুলো মিরর পরপর পরপর বসে একটা ডিশের আকার দেওয়া হয়েছে, এবং তার সেন্টার একটা ক্যামেরা বসে আছে, একটা আর্ম থাকবে, ওই আর্মের মধ্যে তুমি একটা ক্যামেরা দেখতে পাবে, একটা সেন্টার ফোকাল পয়েন্টে ডিশটা ওই ক্যামেরাটা বসানো আছে। ঠিক আছে, ওটা কোনো কিছু আশেপাশে ধরো জাস্ট তোমার গার্ড করা আছে যেন লোকজন না যেতে পারে, কিন্তু তুমি বাইরে থেকেই পুরোটা দেখতে পাবে, যেটা ডোম দিয়ে ঢাকা নেই, কিছু নেই যে ডোম না খুললে বা ভেতরে না ঢুকলে দেখতে পাবে, সেই রকম নয়, পুরোটাই ওপেন। তো কারণ এগুলো, এই টেলিস্কোপগুলো অনেক বড় হয় আর এদেরকে আমাদেরকে ওইভাবে প্রোটেক্ট করা দরকার হয় না। মোস্টলি এগেন লাইট কালেকশন, গ্যামারে সোর্সের নাম্বারটা অনেক কম, প্লাস তাদের
উজ্জ্বল, মানে ধরো তারা খুব কম পরিমাণ গ্যামারে এমিট করে, মোস্টলি অনেকটাই অ্যাবজর্ব হয়ে যায় এরকম। তার জন্য আমরা এটা হচ্ছে যত বেশি কালেকশন বাড়বে তত বেশি ভালো হবে, কিন্তু তার আবার প্রবলেমও আছে বেশি কতটা বাড়াতে পারবে। তো ফর এক্সাম্পল ভেরিটাস, সেটা হচ্ছে প্রায় 12 মিটার একটা টেলিস্কোপ। তো সেই টেলিস্কোপে এবার কি হয়, আমরা কি ডিটেক্ট করি, আর গ্যামারে কি তার মানে আমরা ডিটেক্ট করছি ক্যামেরাটার মাধ্যমে, আমাদের টেলিস্কোপের মাধ্যমে? না, গ্যামারে ডিটেক্ট করতে না। গ্যামারে যদি আসে এই পৃথিবীতে চলে আসতো, তাহলে তো আমাদের অধিকাংশই ক্যান্সার হতো। কারণ আমরা জানি গ্যামারে একটা রেডিয়েক্টিভ যেগুলো এলিমেন্ট থেকে গ্যামারে বেরোয়, সেগুলো যদি তুমি যদি এক্সপোজড হও তাহলে কি হবে? সেটা তো ভালো না, সেই রেডিয়েশনটা। সেই আমাদের অ্যাটমসফিয়ার সেটা আমাদেরকে প্রোটেক্ট করে। অ্যাটমসফিয়ারে যখন গ্যামারে আসে তখন অ্যাকচুয়ালি ও অ্যাটমসফিয়ারে ইন্টারাক্ট করে অ্যাকচুয়ালি ইলেকট্রন পজিট্রন তৈরি করে দেয়। এবার যেইমাত্র ইলেকট্রন পজিট্রন তৈরি করলো, তারা আবার সেই ইলেকট্রন পজিট্রন আবার গ্যামারে তৈরি করবে, দিয়ে একটা সময় এভাবে পর আবার মানে মোটামুটি একটা চেইন রিয়াকশন চলতে থাকে, একটা শাওয়ার তৈরি হয় যেখানে ইলেকট্রন পজিট্রন গ্যামারে এরকমভাবে থাকে। তো গ্যামারের শক্তি মানে ওই যে নেমে আসছে, অ্যাটমসফিয়ারের উপর থেকে নেমে আসছে, একটা সময় হয় তো গ্যামারের শক্তিটা প্রচণ্ড কমে যায়, তখন আর ইলেকট্রন পেয়ার তৈরি করার ক্ষমতা আর থাকে না, তখন আর এগোয় না ব্যাপারটা, প্রসেসটা। কিন্তু সেটা অ্যাটমসফিয়ার অনেকটা উপরে হয়ে যায়। তারপর হয়ে যাওয়ার ফলে কি হয়, ওই যে ওই সময় যে চার্জ পার্টিকেল তৈরি হচ্ছে, ইলেকট্রন পজিট্রন তৈরি হচ্ছে, তারা হচ্ছে অ্যাটমসফিয়ার মলিকিউলগুলোকে একটা স্টেটে নিয়ে যায়। সেই স্টেট থেকে ওরা আবার যদি রিকভার করে তখন এক ধরনের এমিশন ঘটায়, সেটা হচ্ছে ব্লু এমিশন, ব্লু লাইট দেয়, সেটাকে বলে চেনকভ লাইট। মানে সেটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ রিঅ্যাক্টরে গেলেও দেখা যাবে যে ওই ধরনের ব্লু লাইট দেখা যায়। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারে হচ্ছে, সেই ব্লু লাইটটা আমরা অ্যাকচুয়ালি ডিটেক্ট করি। এবার ব্লু লাইট তো অনেক নর্মাল সোর্স থেকেও আসতে পারে, কিন্তু এই ব্লু লাইট যখন আসে তখন একটা কাইন্ড অফ ফ্ল্যাশের মতো, মানে একটা ফ্ল্যাশ হলো, তুমি স্ন্যাপশট মানে খুব 20 ন্যানোসেকেন্ড, 60-50 এই ন্যানোসেকেন্ডের মধ্যে একটা ফ্ল্যাশ এলো, তুমি ওটাকে ক্যাপচার করলে, তার গন, আর কিছু নেই ধরো। তো ওই যে লাইটটা ফ্ল্যাশটা পেলাম, সেটা একটা ইমেজ, আমাদেরকে একটা ইমেজ দেয়। সেই ইমেজে একটা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, তার বেসিসে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে অ্যাকচুয়ালি ওই গ্যামারেটা কোথায় এসে হিট করেছে, কোন ডিরেকশন থেকে এসে হিট করেছে। সেখান থেকে আমরা বলতে, আচ্ছা সোর্সটা তাহলে কোথায় আছে। এটা হচ্ছে এইভাবে আমরা মোটামুটি গ্যামারের মাধ্যমে মানে মানে অ্যাকচুয়ালি ফোটন, যেটা ব্লু ফোটন মানে নীল আলোকে ধরে, সেটা একটা স্পেশাল আলো, সেই আলোকে ধরে আমরা অ্যাকচুয়ালি গ্যামারেটা কোথায় থেকে এলো সেটা ডিটেক্ট হচ্ছে। শুনে খুব ইন্টারেস্টিং লাগছে। আমি জাস্ট ব্লু ফোটন নিয়ে একটা জিনিস আমার মনে হলো যে এই যে যেটা বলছিলেন, যেটা খুব কম সময়ের জন্য আসে এবং সেই সময়টাই ডিটেক্ট করতে হয়। তো এইটা যদি একটু বলেন যে মানে এই প্রসেসটা ধরুন, মানে আমি তো জানি না এক্স্যাক্টলি কখন আসবে, মানে আপনি যখন যান আপনি জানেন না, রাইট? তো এইটা কি এরকম হয় যে মানে আপনাদেরকে একটা কনস্ট্যান্ট টাইম ধরে ওয়েট করতে হয়, বা একটা কোনো অটোমেটেড কিছু আছে মানে নাকি? হ্যাঁ, এইটা যদি একটু বলেন, মানে ধরুন ধরুন 20 দিন ধরে এলো না, তখন আমি কি করব? হ্যাঁ, এক্স্যাক্টলি। নাও এখন হচ্ছে জেনারেলি ধরো আমি জানি মোটামুটি, আমরা যখন প্রথম সোর্সগুলো, এখন আমরা মোটামুটি সবাই জানি যে কোন সোর্সগুলো এমিট করবে। তাহলে কি আমি নতুন সোর্স ধরবো না? সেটাও করব। এবার যত হাই এনার্জিতে যাবে তখন না ফোটনের নাম্বারটা কমে যায়, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমরা জানি যে এই সোর্সগুলো আমাদের ফোটন এমিট করে। তো আমরা যখন ধরো আমি রাতে বললো যে ঠিক আছে, আজকে আমি ক্র্যাব নেবুলাটাকে একটু দেখব, যে ঠিক আছে আমার টেলিস্কোপ ঠিকঠাক চলছে কিনা। আমরা জানি ক্র্যাব নেবুলা সবসময় ও এমিট করছে গ্যামারে ফোটন। এবার আমি ওর দিকে তাক করে রেখে আছি, ও মোটামুটি আমরা হিসেব করে দেখেছি 6টা ফোটন পার আওয়ার তুমি মোটামুটি পাবে। ঠিক আছে, এই 6টা ফোটন পাওয়ার বা সেটা ডিপেন্ড করছে সোর্সের কোন এনার্জিতে পাচ্ছ, তার উপর ডিপেন্ড করে। কিন্তু আমাদেরকে ধরো বললাম আমি আধ ঘন্টা ধরে একটা গ্যামারে অবজার্ভ করব,
ঠিক আছে, একটা গ্যামারের সোর্স অবজার্ভ করব। তো 0.5 ঘন্টার মধ্যে সেটা কখন আসবে কখন আসবে সেটা জানি না, কিন্তু মোটামুটি আমরা অ্যাভারেজ করে দেখি, আচ্ছা ঘন্টায় আমি 6টা পাবো বা 5টা পাবো, 4টা পাবো, এরকম পেলাম। এবার আজকে রাতে 0.5 ঘন্টা করলাম, পরের দিনের রাতে অফকোর্স কিছু 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 সোর্স রাতের আকাশে সবসময় থাকবে না, ধর একটা সিজনে আসে আবার চলে যায়, তো ওই সিজনটাতে আমরা টার্গেট করলাম, আচ্ছা এই সিজনে প্রত্যেক রাতে আমি 2 ঘন্টা করে বা 0.5 ঘন্টা করে এই সোর্সটা অবজার্ভ করব। একটা সময় যখন ও আমার মাথার উপর মোটামুটি মাথার উপর আসবে, মানে প্রায় জেনিথ বা কিছু অ্যাঙ্গেল এদিক ওদিক হয়, সেই সময় আমি অবজার্ভ করবো প্রত্যেক রাতে। এবার এবার আমি বললাম যে আচ্ছা, তুমি বললে যে আচ্ছা আমি এই সোর্সটাকে অবজার্ভ করতে চাই, আমরা জানি না এই সোর্স গ্যামারে দেয় কি দেয় না জানি না, তো লেটস ট্রাই। ঠিক আছে, আমরা টেলিস্কোপটাকে ঘুরিয়ে দিলাম ওর দিকে, দিয়ে ধরো আমি 1 ঘন্টা করেই নিলাম প্রতি রাতে, নিয়ে 6 দিন ধরে বা 7 দিন ধরে যতদিনই ও আকাশে আসছে নিলাম, নিয়ে ওটা থেকে অ্যানালিসিস করে দেখলাম যে আমি কোনো ফোটন পেয়েছি, 0 ফোটন, এটাও হতে পারে তুমি কিছু পাওনি। এটা হতেই পারে। সুতরাং আমাদের অবজারভেশনে কিছু কিছু পার্ট হচ্ছে আমরা রাখি, আমরা কিছু নোন সোর্সকে ডিটেক্ট করব বা ওটার সেন্সিটিভিটি আরও বাড়ানোর চেষ্টা করি, মানে তুমি যত ফোটন কালেকশন করবে তত সোর্সটার সম্বন্ধে তুমি আরও বেশি, যত স্ট্যাটিস্টিক্যালি তোমার সিগন্যাল টু নয়েজ রেশিওটা ইমপ্রুভ হবে। ঠিক আছে, সুতরাং তখন তুমি বলতে আচ্ছা আচ্ছা আমার সত্যি সত্যি আসে, অনেক সময় নয়েজ আসে, তো ধরো মানে ফোটন আসেনি কিন্তু তোমার সিস্টেমের নয়েজ এরকম মনে হচ্ছে ফোটন এসছে, তাহলে কি তোমাকে আরো অবজারভেশন করতে হবে যাতে নয়েজটা কমে যায় এক সময়, যে তুমি সিগন্যালটা দেখতে পাও। তার জন্যই তোমাকে মোটামুটি এটা কন্টিনিউ করতে হবে, যে একদিন তাকালাম হবে না। এটা আমাদের গ্যামারের ক্ষেত্রে সবসময় অনেক বেশি এক্সপোজার লাগে, যেটা তুমি অন্যান্য ওয়েভ লেন্থে রেডিও বা এক্সরে বা এইসব বলো, এক্সরে তো একটু বেশি লাগে, কিন্তু যেগুলো খুব বেশি পাওয়া যায় কম এনার্জি, সেগুলো তো অত বেশি অবজারভেশন করতে হয় না, কারণ তুমি অল্প টাইমে অনেক বেশি ফোটন পাচ্ছ। কিন্তু আমাদের ক্ষেত্রে যেহেতু ভেরি হাই এনার্জি, তার জন্য এটা খুব বেশি পাওয়া যায় না বলে আমাদেরকে অনেক বেশি এরকমভাবে করতে হয়। প্রত্যেক রাতে মোটামুটি ধরো কিছু নোন সোর্স আমরা রাখি, কিছু আননোন সোর্স রাখি, কিছু কিছু সোর্স আমরা দেখি যে অন্যান্য ওয়েভ লেন্থে ভেরি অ্যাক্টিভ। এখন তো বেসিক্যালি আমাদের অনেকটা টেলিগ্রাম বলে একটা জিনিস আছে, ধরো কেউ বলছে এই সোর্সটা এক্সরে খুব অ্যাক্টিভ হচ্ছে এখন, বা রেডিওতে খুব অ্যাক্টিভ, বা অপটিক্যালে খুব অ্যাক্টিভ, তখন আমরা বলি যে ঠিক আছে আমরা অবজার্ভ করব। তখন আমরা সেটা অবজার্ভ করি কিছু রাত, প্রত্যেক রাতে কিছু টাইম করে ওটাকে অবজার্ভ করে দেখি যে সত্যি আমরা কোনো গ্যামারে ফোটন পাচ্ছি কিনা। সুতরাং বুঝতেই পারছো যে আমাদের অবজারভেশনটা একটু অন্যান্য অ্যাস্ট্রোনমির থেকে ডিফারেন্ট, যেখানে আমাদের কোনো গ্যারান্টি থাকবে না যে দিনের শেষে তুমি কিছু পাবে কিনা। কিছু সোর্স আছে যে তুমি পরপর অনেক দিন অবজার্ভ করে গেলে কিন্তু কিছুই পেলে না, তখন আমরা মোটামুটি বলি যে আমাদের যে এনার্জি রেঞ্জ সেই, বা আমাদের প্রত্যেক ইনস্ট্রুমেন্টের একটা সেন্সিটিভিটিও আছে। ও কতটা কম, যেটা আমি বললাম খুব কম আলো হলে হয়তো পাবে না তুমি, কিন্তু স্টিল ওটা কিন্তু এমিট করছে সোর্সটা, কিন্তু খুব কম আলো, সুতরাং তোমার নয়েজটা এত বেশি যে তুমি সিগন্যালটাকে ধরতেই পারছো না। তখন কিছু করার নেই, ওটাকে তোমাকে বলতে আচ্ছা আমার ডিটেক্টরের পক্ষে এটা সম্ভব নয়, চলো তাহলে বেশি ভালো ডিটেক্টর বানাতে হবে। সেটাই সেইভাবে অ্যাকচুয়ালি নেক্সট জেনারেশন টেলিস্কোপস গুলো আসে। আচ্ছা, আমি যদি ঠিক বুঝে থাকি তাহলে সাধারণভাবে যে 9টা 5টার ডিউটি হয় অফিস আওয়ার্স বা কাজের হয়, এক্ষেত্রে সেটা নয়, এক্ষেত্রে একটা বড় কাজ রাতের বেলা যেটা খুব এক্স্যাক্টলি, ইন্টারেস্টিং। এক্স্যাক্টলি। এখন আমার কাজ হচ্ছে আমি মোটামুটি 9টা 5টাই করি, কারণ আমাদের একটা বড় কোলাবোরেশন আছে, ভেরিটাসে একটা বড় কোলাবোরেশন আছে, যেখানে ইউএস এর অনেক ইউনিভার্সিটি ইনভলভড। সেখানে ধরো প্রত্যেক কিছু কিছু কয়েকটা ফ্যাকাল্টিজ আছে, তাদের আন্ডারে কিছু স্টুডেন্টস আছে, তারা ওই ধরো নাইট শিফটটা করে। মানে ধরো আমি বছরে 10 দিন যাব, গিয়ে আমি 10 দিনে যে অবজারভেশন শিডিউল আছে আমাদের, মোটামুটি ধরো সে ডিসেম্বরে খুব বড় রাত হয় বলে অনেক বেশি টাইম লাগে, বা শুরুতে মোটামুটি ধরো 5টার দিকে, সন্ধ্যে 5টার দিকে ওরা আসে, এসে সব ইলেকট্রনিক্স গুলোকে সুইচ অন করে কিছুটা স্টেবিলাইজ করতে দেয়। তারপর যখন হচ্ছে তোমার আর কোনো অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইটের জন্য যে আলো এইসব থাকছে না, তখন আমাদেরকে টেলিস্কোপ ওরা সুইচ অন করে অবজারভেশন করতে থাকে। তো এইরকম ভাবে শিফট করে 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 করে
মোটামুটি গোটা বছরটাকে কভার করা হয়। এবার ধরো কখনো কোনো স্টুডেন্ট বা কেউ এলো না, অনেক সময় ফ্যাকাল্টিসরা তারাও আসে, তারা এলো না, তখন কি আমরা যেহেতু সায়েন্টিস্ট, আমার সাথে আরো একজন সায়েন্টিস্ট আছে, তো তখন আমরা মোটামুটি ডিসাইড করে আচ্ছা ঠিক আছে আমরাই নিয়ে নিই, আমরাই অবজারভেশনটা করে দিই। তো এইরকম অ্যাকচুয়ালি কোভিডের সময় আমরা এরকম অনেক অবজারভেশন করেছি, অনেক রাত্রে আমরা কাটিয়েছি, তখন আমরা দিনে যাই না। এবার তুমি যদি বলো আমি তাহলে দিনে গিয়ে কি করি, তাই কিনা, তাহলে অনেক কোলাবোরেশনের সব স্টুডেন্ট বা ফ্যাকাল্টিসরা এসে করে, তাহলে প্রফেসররা এসে করে, অবজারভেশন নেয়। দিনের বেলা আমাদের কাজ হচ্ছে এখন হচ্ছে আমাদের যে কিছু আমি যে কিছু আমার রিসার্চ আছে, ধরো কিছু অ্যাস্ট্রোফিজিক্যাল অবজেক্ট আছে যেগুলো নিয়ে আমি রিসার্চ করছি, সেগুলোর অ্যানালিসিস করা, তারপর তার ইন্টারপ্রিটেশন এইসব করছি। তার সাথে সাথে আমরা যে নেক্সট জেনারেশন একটা টেলিস্কোপ তৈরি করছি, সেই নেক্সট জেনারেশন টেলিস্কোপের একটা ইনস্ট্রুমেন্টেশন আমি করছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রেমী দ্বারা পরিচালিত মাতৃভাষায় বিজ্ঞান প্রসারের একটি অব্যবসায়িক প্রয়াস বিজ্ঞান.org.in। বিজ্ঞান যারা ভালোবাসে বা ভয় পায় তাদের জন্য। এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবার সঙ্গে ভাগ করে নিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। পরের ভিডিও প্রকাশের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।